দেশে খাদ্যশস্যের উৎপাদন অনেকটাই বেড়েছে এবং ভারত খাদ্য ভাণ্ডারে পরিণত হয়েছে। কার্যত আজকে সংসদে বাজেট পেশ করার সময় এই কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু দেশের সব মানুষ কি সঠিক সময়ে বা সঠিকভাবে খাদ্য কিনতে পারছেন? এই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন অনেকদিন আগেই করেছে এবং এই মুহূর্তে আমি যে খবরটায় চোখ রাখবো সেটা হচ্ছে দেশের বাজেট পেশ করার সময় অসংগঠিত শ্রমিক বা পরিযায়ী শ্রমিক বা ক্ষুদ্র এবং মাঝারি যারা শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য সরকার কি ব্যবস্থা রেখেছে সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আজকে কিন্তু এই বিষয়টা নিয়ে কৌশলী অবস্থান নিলেন রাহুল গান্ধী। এই মুহূর্তে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রয়েছে এবং মুর্শিদাবাদ জেলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী বাজেটের দিন মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সেই ছবি এক্সক্লুসিভ আমাদের পর্দায় দেখে নেব। একমাত্র নিউজ ভ্যানগার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বাজেটের দিন ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীদের পাশে, ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীদের পাশে রাহুল গান্ধী এবং ক্ষুদ্র ছোট ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকদের পাশে সকালবেলায় পৌঁছে গেলেন কিন্তু রাহুল গান্ধী। রাহুল গান্ধী পৌঁছে গিয়ে সেখানে যে অভিযোগটা করেছেন যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদির কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য সেইভাবে কিছু করছে না, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সঙ্গে কিছু করছে না, তার জন্যই কিন্তু তিনি আজকে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধী বসে সেখানে যারা মহিলা শ্রমিকরা রয়েছেন সেই মহিলা শ্রমিকদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করছেন এই মুহূর্তে রাহুল গান্ধী। আমি চলে যাব আমাদের নিউজ রুমে, আমাদের আরেক প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে, সুপ্রীতির সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব কেন বাজেটের দিন ক্ষুদ্র মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত যে শ্রমিকরা অর্থাৎ মহিলা শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধী গল্প করতে চলে গেলেন, তাদের সঙ্গে মত বিনিময় করতে চলে গেলেন। সেই নিয়েই আমি কথা বলবো সুপ্রীতির সঙ্গে। সুপ্রীতি, যখন নির্মলা সীতারামন বাজেট পেশ করছে ঠিক সেই সময়তে কিন্তু আমরা আমাদের একমাত্র চ্যানেল নিউজ ভ্যানগার্ড দেখালো যে বিড়ি শ্রমিক অর্থাৎ সমাজ যারা প্রান্তিক শ্রমিক, যারা অসংগঠিত শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, সেই শ্রমিকদের সঙ্গে বসে রাহুল গান্ধী এই মুহূর্তে কথা বলছেন, তাদের সঙ্গে মত বিনিময় করছেন। কেন মত বিনিময় করছেন এবং রাহুল গান্ধী ঠিক কি বলেছেন সেটা যদি আমাদের দর্শকদের মধ্যে একবার তুমি শেয়ার করো। একদমই তাই। দেখো নীল, সামনেই লোকসভা রয়েছে এবং এই লোকসভার আগে আমরা সকলেই জানি যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হচ্ছে না, ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী যে বাজেট সেই বাজেট পেশ করা চলছে। এই মুহূর্তে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট পেশ করছেন। ঠিক সেই মুহূর্তে তুমি যেটা বলছিলে রাহুল গান্ধী তিনি দেখা করেছেন বিশেষ করে কুটির শিল্পের সঙ্গে যারা জড়িত, বিড়ি শ্রমিক থেকে শুরু করে যারা ক্ষুদ্র শিল্পীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো নীল, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই মুহূর্তে সেই ন্যায় যাত্রা চলছে, যে ন্যায় যাত্রা আমাদের একেবারে উত্তর পূর্ব থেকেই শুরু হয়েছে এবং সেই ন্যায় যাত্রা এখন এই মুহূর্তে বিহার থেকে পুনরায় পশ্চিমবঙ্গে গিয়ে ঢুকেছে ন্যায় যাত্রা এবং পশ্চিমবঙ্গে ঢোকার পরই যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত রাহুল গান্ধী তিনি মুর্শিদাবাদে, তিনি বহরমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ যে এলাকাটাকে আমরা জানি পশ্চিমবঙ্গের, সেই এরিয়াতে একটা বৃহৎ অংশের মানুষজন জড়িত রয়েছে বিড়ি শিল্পের সঙ্গে। সেই সমস্ত যারা শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। ঠিক একদিকে যখন দেখতে পাচ্ছি আমরা বাজেট পেশ হচ্ছে, তখন সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো একটা কথা বলতেই হয় যে এই যে বাজেট চলছে, বাজেট পেশ করা হচ্ছে, তারই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ক্ষুদ্র শ্রমিকদের সঙ্গে কথা বলছেন, যেটা রাজনৈতিকভাবে ভীষণ একটা তাৎপর্যপূর্ণ বিষয়, যা কখনোই বলার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের এই মুহূর্তে যদি আমি বলি যে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্পের দিকে বিশেষভাবে নজর দিচ্ছে কেন্দ্র এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনিও কি কোনো বার্তা দিচ্ছেন? সেই জায়গাতে দাঁড়িয়ে তিনিও যে শ্রমিকদের সঙ্গে কথা বললেন, কি তার কথাবার্তার মধ্যে উঠে এসেছে সেটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যেই দাঁড়াচ্ছে। তবে দেখো একটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহৎ অংশের যদি আমরা বলি এই মুর্শিদাবাদ, যেখান থেকে কিন্তু উঠে আসছে ওই সমস্ত বিড়ি বাঁধার শিল্পীরা বা শ্রমিকরা, যেখানে শুধুমাত্র পুরুষরাই কাজ করছেন তা কিন্তু একেবারেই নয়, বহু বহু মহিলারা তারাও কিন্তু এই কাজের সঙ্গে জড়িত রয়েছে। আর্থিকভাবে
কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করছে এই কুটির শিল্পটাই। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুই করেছে লোকসভার আগে জনসম্পর্ক অভিযানকে আরো জোরদার করার জন্য। এবং সেই জনসম্পর্ক অভিযান জোরদার হবে তখনই যখন সাধারণ মানুষের সঙ্গে, খেটে খাওয়া মানুষের সঙ্গে, শ্রমিক স্বরোজগারী মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, এবং সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। দেখো, একদিকে কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থান, সেই জায়গাতে বহু দলই কিন্তু হাত ছেড়েছে ইন্ডিয়া জোটের। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর কাছে লোকসভার আগে এক এবং একমাত্র যদি কিছু হয়ে থাকে তা হচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই যাত্রার মধ্য দিয়েই কিন্তু রাহুল গান্ধী তার ক্ষমতা, তার আসন, তার কুর্সি যতটাই যা ধরতে পারবে তা কিন্তু এর মধ্য দিয়ে। এর বাইরে কংগ্রেসের কাছে এই মুহূর্তে বড় সড়ো কোনো কর্মসূচি কিন্তু একেবারেই নেই। কিন্তু তারই মধ্যে এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে বারবার বাধার সম্মুখীন, বারবার একাধিক অভিযোগ উঠে এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। পশ্চিমবঙ্গেও গতকালকেও সেই অভিযোগ উঠে এসেছে, তার গাড়ির কাঁচ ভাঙাকে কেন্দ্র করে সরব হয়েছিলেন। একটু সুপ্রীতি তোমাকে থামাবো, এই মুহূর্তে থামাবো। এই মুহূর্তে যে বিষয়টা উঠে এসছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি যে বক্তব্যটা পার্লামেন্টে দিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে আমরা 3 তালাক প্রথা রদ করেছি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ভোটের আগে কার্যত সংখ্যালঘু মহিলাদের যে ভোট ব্যাংক, সেইটাকে আরো একবার যে নজর কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ঠিক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন সংসদে দাঁড়িয়ে বলছেন যে আমরা 3 তালাক প্রথা রদ করেছি, ঠিক সেই সময়তে রাহুল গান্ধী, মুর্শিদাবাদ হচ্ছে একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এবং যে জেলায় সংখ্যালঘু ভোটের শতাংশ প্রায় 63%, এবং সেই জেলা থেকে লোকসভার যে দলনেতা অধীর চৌধুরী তিনি জয়ী হন, এবং যেখানে আজকে অধীর চৌধুরী সংসদে থাকার কথা ছিল, বাজেটের দিন তার ডিবেটে অংশগ্রহণ করার কথা ছিল, তিনি কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে এই সময়তে মুর্শিদাবাদ জেলাতে রয়েছেন। এবং দেখো সুপ্রীতি, তোমাকে বুঝতে হবে যে নির্মলা সীতারামন যখন সংসদে দাঁড়িয়ে বলছেন যে আমরা 3 তালাক প্রথা রদ করেছি, অর্থাৎ কোথাও একটা নির্মলা সীতারামন সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মহিলাদের বার্তা দিতে চাইলেন যে বাজেটের দিন যে আমরা তোমাদের জন্য কি করেছি। অন্যদিকে রাহুল গান্ধী যেখানে 63% সংখ্যালঘু, সেখানের মহিলা যারা শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা নিয়ে সমস্ত কিছু বোঝার চেষ্টা করছেন। দুটোকে যদি ছবিটা তুমি এক করে দাও তাহলে এই ছবিটা কতটা তাৎপর্যপূর্ণ আজকের ভারতীয় রাজনীতিতে। দেখো, এই যে লোকসভা, তার আগে একদিকে তুমি যেমন বলছিলে যে 3 তালাক এটা যেরকম রয়েছে, অন্যদিকে আমি বলতে পারি যে দেখো 370 কাশ্মীরের, তার পাশাপাশি রাম মন্দির উদ্বোধনী, প্রত্যেকটা ইস্যু কিন্তু আজকে উঠে আসবে, যা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। মোদী সরকারের আমলে, বা আমরা যদি দেখি 2023 থেকে 2024 একেবারে জানুয়ারি পর্যন্ত কি কি উন্নয়ন হয়েছে সেই খতিয়ান কিন্তু আজকে তুলে ধরা হবে। যেমনটা আমরা এর পূর্বেও দেখেছি, একেবারে চন্দ্রযানের সাফল্যও কিন্তু উঠে আসবে আজকের এই আসনের, আজকের এই সংসদের মধ্যে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে, কিন্তু কোথাও গিয়ে একটা এই লোকসভা ভোটের আগে সংখ্যালঘু ভোটকেও কিন্তু পাখির চোখ করছে মোদী সরকার। সেই জন্য সংখ্যালঘুদের জন্য কিন্তু বিভিন্ন রকমের তারা ভাবনা চিন্তা করছে। 3 তালাক যেরকমটা তুমি বলছিলে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি করছেন না, সেই সমস্ত অঞ্চলে যাচ্ছেন, ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং অভিযোগ তুলেছেন কি না মোদী সরকারের আমলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই যে অভিযোগ উঠে এসেছে তার পাল্টা কিন্তু দিচ্ছে একেবারে খোদ সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, এই যে পুরো বিষয়টি উঠে আসছে, একদিকে শাসক বিরোধী অভিযোগ, সেই অভিযোগে কিন্তু রীতিমতো সরগরম। এবং আজকের যে দিন সামনে যেহেতু রয়েছে লোকসভা, তাই লোকসভার আগের যে বাজেট আজকের দিনে পেশ করা হবে, অন্তর্বর্তী বাজেট, সেই বাজেট কিন্তু জনগণের স্বার্থে, জনগণের জন্যই পেশ করা হবে। আমরা খুব স্বাভাবিকভাবে সেটা বলতে পারি, কারণ যদি এটা পোস্ট বাজেট হতো, ভোটের পোস্ট যদি বাজেট হতো, তাহলে সেটা ব্যবসায়িক ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে সেটাকে অধিকভাবে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু সেই ক্ষেত্রে তার স্ট্র্যাটেজি থাকতো বিজনেস ভাবে, ইকোনমিক ভাবে
ভাবে ভারতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনের বাজেট অনেকটাই মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, মধ্যবিত্তের স্বার্থে বলেই মনে করছেন, অনেকেই আশা করেছেন। আমি যদি কিছুটা তোমাকে একটু ব্রিফ দিই যে এখনো পর্যন্ত নির্মলা সীতারামন যে প্রসঙ্গগুলো নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তুলে ধরেছেন, তার মধ্যে আমি বলতে পারি যে দেখো, দেশের অর্থনীতি গত 10 বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে, এমনটাই দাবি করেছেন আজকে সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে দুর্নীতি মুক্ত স্বচ্ছ সরকার চালানোই তাদের মূল লক্ষ্য, সবকা সাথ সবকা বিকাশ, যে স্লোগান কিন্তু আমরা বারবার দেখি, এবং এই স্লোগানই কিন্তু আজকে কোথাও না কোথাও গিয়ে প্রতিফলিত হচ্ছে ওই সংখ্যালঘু এলাকাতেও। এবং তার পাশাপাশি দেখো, জল, বিদ্যুৎ, রান্নার গ্যাস সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা সকালেই দেখেছি বাজেট ঠিক পেশ করার আগ মুহূর্তে বাণিজ্যিক যে গ্যাস, সেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে কোথাও গিয়ে 18 টাকা বৃদ্ধি হওয়ার কারণে খুব একটা খুশি নয় সাধারণভাবে মধ্যবিত্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারণ কি, তাদের ক্ষেত্রে এটা অনেকটাই প্রভাব পড়তে পারে আগামী দিনে, যারা স্ট্রিট ফুডের ক্ষেত্রে এই কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করে থাকেন। অন্যদিকে দেখো, এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, গরিবের হাতে আর্থিক ক্ষমতা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে, এই ভাবনা চিন্তায় রয়েছে বর্তমানে, সেই লক্ষ্যকে সামনে রেখে চলছে কাজ। অন্যদিকে 80 কোটি যে মানুষ, সেই মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। আমরা একেবারে করোনার সময় থেকে যদি তোমাকে বলি, সেই সময় আমরা দেখেছিলাম। অন্যদিকে এখনো পর্যন্ত আমরা দেখছি। সুপ্রীতি, তোমাকে একটু থামাবো। তো দেখো, ভারতবর্ষের রাজনীতিবিদরা সব সময়তে তাদের যে সামাজিক প্রকল্পগুলি নিয়ে আসে, তার সঙ্গে কিন্তু একটা ভোট ব্যাংকের যে স্বার্থ সেটা জড়িত থাকে। রাহুল গান্ধী আজকে সংখ্যালঘু এলাকাতে গেলেন, সেই সংখ্যালঘু এলাকার মহিলাদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করলেন। সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর কি আজকে প্রথম থেকেই নজরে ছিল যে সংখ্যালঘু ভোট এবং মহিলা ভোটটা যদি টানতে পারে, তাহলে কিন্তু সংখ্যালঘু এলাকায় যে দেশের 43টি আসন রয়েছে, সেই জায়গাতে অনেকটা বেশি মোদী সরকারকে চাপে ফেলবে? কি মনে হয়, রাহুল গান্ধীর কি লক্ষ্য ছিল আজকে সংখ্যালঘু ভোটারদের মহিলা ভোট ব্যাংকটা? কি বলবে তুমি? একদম শেষ কোশ্চেন। একদমই সেই জায়গাতে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে লক্ষ্য কিন্তু রয়েছে সেই অংশ, অর্থাৎ মহিলা ভোট বাক্সে তার প্রভাব যাতে পড়ে, বিশেষ করে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদের ভোট যাতে প্রতিফলিত হয় বাক্সের মধ্যে, সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু রাহুল গান্ধীর এই যাত্রা, এবং তার সঙ্গে মহিলা ভোটারদেরকে কার্যত টার্গেট করা হচ্ছে। এবং সংখ্যালঘু যে জায়গাতে দাঁড়িয়ে দেখো, আজকে যদি আমি একেবারে কোট আনকোট বলি, বিজেপির যে বক্তব্য থাকে সবসময় হিন্দুত্বের একটা রাষ্ট্র গঠন, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো অনেক সময় সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষেত্রে একটা ক্ষোভ বিক্ষোভের সামনে পড়েন, এবং তারা কিন্তু বিভিন্ন সময় প্রশ্নও তোলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীরা কি করছে সেটাকে ইস্যু করছে। আমি যদি বলি এই যে ইন্ডিয়া জোটের কথা, যে ইন্ডিয়া জোট আজকে তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোটের কিন্তু অন্যতম যারা যে নেত্রী বঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সবসময় সংখ্যালঘু ভোটকে টার্গেট করতেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদিও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি গ্রহণ করেছেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে কিন্তু রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেসও রয়েছে মুখ্য ভূমিকাতে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি দেশের এই সংখ্যালঘু ভোট থেকে শুরু করে উপজাতি ভোট ব্যাংকে যদি তার প্রভাব তারা ফেলতে পারে, তাহলে কিন্তু এই লোকসভা ভোটে একেবারে অনেকটাই এগিয়ে যাবে। বিভিন্ন রাজ্যে তার প্রতিফলিত পড়বে, বিভিন্ন রাজ্যের লোকসভা কেন্দ্রগুলোতে তার প্রভাব পরিলক্ষিত হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে খুব স্বাভাবিকভাবে দেখো বিজেপি যে অনেকটাই এগিয়ে রয়েছে সেটা কিন্তু কোনো অংশে বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীদেরকে তো কোনো না কোনো একটা ইস্যুকে ধরতে হবে, কোনো না কোনো একটা ভোট ব্যাংককে তো টার্গেট করতে হবে, কিন্তু সেটা কোনখানে, সেটা তারা কখন কি চালাচ্ছে না একেবারে নিম্ন যারা রয়েছে, নিম্ন অংশে যারা রয়েছেন, বিশেষ করে শ্রমিকরা যারা রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, উপজাতি ভোট যেখানে রয়েছে, তাদেরকেই কিন্তু এই মুহূর্তে টার্গেট করা হচ্ছে বলে আমরা রাজনৈতিক মহল থেকে যে বক্তব্য পাচ্ছি। নীল, একেবারে এই মুহূর্তে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চোখ রাখবো, কিছুক্ষণ বাদে একটা বিজ্ঞাপন নেওয়ার পরেই সংসদ টিভিতে চোখ রাখবো, সেখানে নির্মলা সীতারামন কি জানাচ্ছেন সমস্ত খবর সবার আগে দেব। আপনাদের কাছে প্রমিস করছি যে কপি পেস্ট করব না, সমস্ত খবর সবার আগে, সব বিষয়ের বিশেষজ্ঞদের মতামত নিয়েই আমাদের আজকে বাজেটের পর্যালোচনা হবে। আপনারা সঙ্গে থাকবেন। এখন একটা ব্রেক নেব, ব্রেকের পর আমরা আবার ফিরে আসব সংসদ টিভিতে, একটু দেখানোর চেষ্টা করব যে নির্মলা সীতারামন তিনি ঠিক কি বলছেন।